এই গল্পর বইটি 2020 সনে বেরিয়েছিল। ডাকাতের চোখ সঙ্গে 19 গল্প, মানে 20টা গল্প। প্রচ্ছদ করেছিলেন বিপুল গুহ। এই বই থেকে একটা গল্প পড়ে শোনাচ্ছি। খুব সিরিয়াস গল্প। গল্পের নাম মাকড়সা। শেষ বেলাকার বাজারে 40 টাকা কিলো মাছ হাঁকতে দেখে পাঁচু আর লোভ সামলাতে পারেনি। বড় খুশি মনে 250 গ্রাম মাছ নিয়ে বাড়িতে ফিরেছিল। নয়নমণি সবে উনুনের আঁচ ফেলতে যাচ্ছিল। এখন চান খাওয়ার সময়, বেলা তো কম হয়নি, 12টার ওপর হবে। তোমার আক্কেলটা কি শুনি? নয়নমণি মাছ দেখে রীতিমতো রেগে যায়। এখন নাওয়া খাওয়ার সময়, তা না তুমি একগাদা কুচো মাছ নিয়ে বাড়ি ফিরলে। স্বামীর এই রোগের সঙ্গে নয়নমণির পরিচয় আছে বিস্তর। বিয়ের পর আজ অবধি 6টা বছর দেখেছে সে। সময় নেই, গময় নেই, যখন তখন কিছু একটা খাদ্যবস্তু নিয়ে বাড়ি ফিরবেই। এর একটা কারণও আছে, যেটা মেয়েরা বুঝতে চায় না, আসলে বোঝার চেষ্টা করে না। আসল কথা হলো কম পয়সার সামান্য কেরানি সে। কোথায় অল্প পয়সায় ভালো জিনিস পাওয়া যায়, সেই খোঁজটা সর্বক্ষণ তাকে সজাগ রাখে। ফলে বাজার বলো আর কোনো কিছু কেনাকাটার কথা বলো, আর 5টা দোকান ঘুরে দেখতে কসুর করে না সে। এই অভ্যাসটা পাঁচু কেবল পিতৃপুরুষদের কাছ থেকে পেয়েছে। তাতে হয়েছেটা কি? আজকে তো আর কাজে যাচ্ছি না, পাঁচু আগ্রহ সহকারে বলেছিল। আর মানুষ বলতে তো তুমি আর আমি, আমি আর তুমি। খেতে একটু বেলাবেলি হলে ক্ষতি কি? বুঝলাম ক্ষতি নেই কিছু, কিন্তু এই রাজ্যের কুচো মাছ কখন কাটবো আর কখনই বা কড়াইতে চড়াবো? এসো না, দুজনে মিলে হাত লাগাই। বলতে বলতে পাঁচু স্ত্রীর অপেক্ষায় থাকেনি, বরং নিজেই লেগে গেছিল মাছ কুটতে। তারপর বলেছিল, বুঝলে নয়ন, বড় মাছ থেকে কুচো মাছে বেশি প্রোটিন থাকে। এক কর হবে কি না সন্দেহ। কয়েকটি মৌরলা আর পুঁটি মাছ হাতে নিয়ে পাঁচু এক সময় বলেছিল, এই সব মাছে ফসফরাস থাকে বেশি, খেলে পরে চোখের জ্যোতি বাড়ে। তুমি তো আবার চোখে সব কিছু ঝাপসা ঝাপসা দেখো, অত আদিক্ষেতা করো না। কথা শুনলে একেবারে গা পিত্তি জ্বলে যায়। নয়নমণি বিরক্তির যেন শেষ নেই। বলেছিল, বলি ঝাপসা দেখে কে, আমি না তুমি? সেই জন্য তো এই পচা মাছগুলো নিয়ে বাড়ি ফিরেছ। ফেলে দাও শিগগিরি। ইহ ম্যাগো, মুন্ডু, ধর, ল্যাজ কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না। আহা, অত রাগারাগির কি আছে? তেল মশলায় ভালো করে সাঁতলাও, তাহলেই দেখবে পচা মাছের জেল্লা কত। পাঁচু বিগলিত হয়ে বলেছিল, সেই জন্যই তো রান্নার ব্যাপারে বাঙালি রমণীদের জগৎজোড়া খ্যাতি আছে। কার মুখে শুনেছিলুম যুদ্ধের সময় এক গোড়া সৈনিক এক বাঙালি রমণীর পানি গ্রহণের বদলে চচ্চড়ি গ্রহণে কামান দাগতে ভুলে গিয়েছিল। তা জানো, আসলে রান্নার প্রিপারেশনটা জানা থাকলে, থামো বাপু, আমাকে আর রান্না শিখেও না, বুঝলে? সেই 8 বছর বয়স থেকে সংসারে হাড়ি ঠেলছি, বিরাম নেই একটু। এখন গতরের সব কটি হাড় কালি মেরে গেছে। তা অবশ্য ঠিক, খুব সত্যি কথা। শেষ পর্যন্ত নয়নমণি স্বামীর কথা মতো রান্না করেছিল ভালো রকম, আর আয়েস করে খেয়েছিল পাঁচু। কিন্তু শেষটায় এমন বিপত্তি ঘটবে কে জানতো। এখন বাহাতের জল শুকোতে চায় না। পাঁচু যায় তো নয়নমণি যাওয়ার জন্য তোড়জোড় করে, নয়নমণি যায় তো পাঁচু। এখন দুপক্ষের কোনো বাক্যালাপ নেই, তাকানোতে বিষ। মাঝে মধ্যে দুজনকে দুষছে। এ বলে তুমি রান্না করতে পারোনি ঠিক ঠিক, ও বলে তোমার পচা মাছ আনাটাই কাল হয়েছে। তারপর থেকে দুজনায় চৌকির দুপ্রান্তে শুয়ে আছে, কাপড় আর লুঙ্গির কষি আলগা করে। মাঝখানের ফারাক অনেক। শব্দ তরঙ্গে ভেসে আসা পেটের ডাক দুজনায় শুনতে পাচ্ছে। গুড় গুড় ভুট ভাট, যেন পেটের ভিতর হাঁড়ি কলসি ফাটছে। হাঁড়ি কলসি ঠিক নয়, যেন গোটা আকাশটা মেঘের ঘনঘটা নিয়ে গুরুগম্ভীর ডাকের মহড়া চালাচ্ছে। আগের মতো গলার স্বর আছে কি পাঁচুর? নেই। তবুও এক সময় নরম গলায় স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো, দুপুর থেকে কবার গেলে? 12-14 বার তো হবেই। নয়নমণির স্বর ঝুমানো ছিল। আমার মনে হয় 16-17 বার।
তুমি গুনেছ নাকি? বলি, তুমি কবার গেছো শুনি? নয়নমণি চিত হয়ে শুয়ে মুখ ঝামটা দিয়ে বিছনায় উঠে বসে। বলিহারি তোমার নোলা। তখন বলেছিলাম মাছগুলো পচা, ফেলে দাও গে। তা না, হাম্বড়াই কত, ভালো করে তেল মশলায় সাঁতলাও, কত রকমের বক্তিবে। ইসরে, কত বড় হালিকরের ব্যাটারে, এখন নিজেও মরছ, আমাকেও মারছ। তখন স্ত্রীর এই কথায় পাঁচু ভীষণ আঘাত পেয়েছিল, বোধ করি চোখেও জল এসে গিয়েছিল। আবার একসময় নিজের মনে বলে উঠেছিল, কেউ কি আর সাত করে পচা মাছ খেতে চায়? চায় না। ইচ্ছে করে অনেক কিছু ভালো মন্দ খেতে, বড় বড় মাছ, দাগাওয়ালা রুই মাছ। শুধু আমি কেন গো, তুমি চাও না? প্রত্যেক মানুষেরই নোলা ওই ভালোটার দিকে। 2, কম দাম কুচো মাছ, তার তেজ কত। গত কয়েক ঘন্টায় পাঁচুকে একেবারে কাত করে দিয়েছে। মাথা তুলতে গেলেই এখন চক্কর দিয়ে ওঠে। তাছাড়া আগের মতো চেহারা আছে কি পাঁচুর? নেই। চোখের কোল আরো গভীর হয়েছে, কালি পড়েছে, মাথা থেকে পা অবধি সমস্ত কটি হাড় মাংসের মধ্যে থেকে স্পষ্ট হয়ে উঠেছে যেন। মুহূর্তে বয়স বেড়ে গেছে অনেক। নয়নমণিরও একই অবস্থা। পেটের ওপর হাত রাখে পাঁচু। এখন আর আগের মতো শব্দ নেই। তার মানে কন্ট্রোলে এসেছে। নুন চিনির জল কাজে দিয়েছে নাকি হোমিওপ্যাথিতে? এই মুহূর্তে নিজে রোগী হয়েও কিঞ্চিৎ তৃপ্তি পায়। ভাগ্যিস হোমিওপ্যাথটা জানা ছিল তার একটু আধটু। কিন্তু এখনো পেটে থম মেরে গেড়ে আছে কুচো মাছের ঝাল। যেন 50 কিলো বাটখারা কেউ চাপিয়ে দিয়েছে পেটের ওপর। অথবা এও বলা যায় পোয়াতি পেটের মতো অবস্থা তার। নড়তে চড়তেই পেটের ভার ঝুঁকে পড়ছে সামনের দিকে। শরীরটা ক্রমাগত অসাড় হয়ে যাচ্ছে। পায়ের পাতা ও আঙুলের ওপর হিমেল পরশ পাচ্ছে পাঁচু। তবে কি সত্যি সত্যি সে মরতে চলেছে? চোখের সামনেটায় কেমন যেন ঘোর লাগা স্বপ্ন ছবির মতো লাগছে সব। এই পরিচিত ঘর, সামনে এক চিলতে উঠোন, উঠোনের মাঝখানটায় ঝুঁকে পড়া পেয়ারা গাছটা, তার পাশে ছোট্ট বকুল গাছটা। আরো 2 পা সামনের দিকে এগোলেই বাড়ির সীমানা, ভ্যারেন্ডা গাছের বেড়া, তাতে সিঁদুর রঙা লাল ফুল ফুটেছে। এই ফুলের মধু খুব মিষ্টি। ছেলেবেলায় অনেক খেয়েছে। এই জমিটুকু আর 2 কামরা ঘরটুকু পাঁচুর বাবার সম্পত্তি। পাঁচু উত্তরাধিকার সূত্রে পেয়েছে। বাবা মা দুজনেই গত হয়েছেন পরপর। আজ 3-4 বছর হলো। নাতি এবং নাতনি দেখার আফসোসটা রয়ে গেছিল উভয়েরই। তার হলো কই? ওই তো ভাঙা আলনাটায় ঝুলছে নয়নমণির খান কতক ছেঁড়া, রং চটে যাওয়া শাড়ি আর সায়া, পাট পাট গুছানো সব। চোখের সামনে বরাবর দেয়ালটা যেন খুব দূরে সাদা মেঘ ভর্তি এক টুকরো আকাশ। আর ডান দিকের 2 জানলার মাঝে দক্ষিণেশ্বর কালী মায়ের ছবি। পায়ের কাছে বসে আছেন রামকৃষ্ণ ও সারদা মা, উদাস দৃষ্টি। ঠিক তার পাশেই নয়নমণির ঠাকুরের সিংহাসন, ঘটের উপর বাসি ফুলের স্তূপ। কেবল মা লক্ষ্মীর হাতের ধানের ছড়াটাই জীবন্ত। ওই তো স্পষ্ট দেখতে পাচ্ছে পাঁচু পেরেকে ঝোলানো কাজে যাওয়ার পোশাক, হাফ শার্ট আর কোমর ঢিলা খাকি প্যান্টটা নয়নমণি গুছিয়ে রেখেছে সুন্দর করে। সিলিংয়ের ওপর দৃষ্টি পড়ে পাঁচুর। সিলিং বলতে টালির ছাউনি আর বাঁশের আড়াআড়ি মাচা, তাতে মাকড়সার জালে ভর্তি। এখানে ওখানে দলা দলা মাকড়সার জালে অজস্র পোকা। সব কি মরা? বোধহয় না। পাঁচুর দৃষ্টি আরো তীক্ষ্ণ করে। ওই তো 2-1টা পোকা এখনো বেঁচে আছে বিলকুল। বাঁচার জন্য আপ্রাণ লড়াই করছে, কিন্তু পারছে না। জালটা ক্রমাগত জড়িয়ে যাচ্ছে আর মাকড়সাগুলো একটু একটু করে লালার সুতো ছড়াচ্ছে। কি বীভৎস দৃশ্য মাগো! অথচ এই দৃশ্য হরবকত দেখেছে পাঁচু, কিন্তু এমনভাবে সে লক্ষ্য করেনি। আজ এই মুহূর্তে ওই দৃশ্য দেখতে দেখতে তীব্র যন্ত্রণা চেপে বসেছে বুকে। বুঝিবা ক্রোধে চোখ বোঝে পাঁচু। গালের দুপাশের চোয়াল শক্ত হয়ে ওঠে। মুখ দিয়ে একটা শব্দ বেরোয়, শুয়োরের বাচ্চা। ইচ্ছে করে এই মুহূর্তে ওই জালগুলো সব ভেঙে গুড়িয়ে দিই। নিঃসন্তান পাঁচুর 2 চোখ আপনা আপনি জলে ভরে ওঠে। বাস্তবে সেও বুঝি এমনতর জালে জড়িয়ে আছে। আর ওই পোকাগুলোর মতোই বাঁচার তীব্র নেশা মনে প্রাণে। লড়াই করতে করতে হাতের নখগুলো বড় হয়ে উঠেছে। নখের ভিতর বিস্তর ময়লা। নয়নমণি ভয় পায়, নাকি ঘৃণা করে? ঘৃণা জড়ানো মুখে বলে, এবার ছুটি ছাটার দিনে নখগুলো কাটবো ক্ষণ। কিন্তু নখ কাটা হয়ে ওঠে না তার।
আসলে পাঁচুর দুহাতের 10 আঙুলে অনেক জাদু আছে, লড়াইয়ের জাদু। একটা মাকড়সা এগিয়ে আসছে, কালো মতো, অনেকগুলি পা, পাগুলো বেশ বড়। মাকড়সাটার গায়ে অনেক লোম, পেটটা বেশ মোটা। হুড়হুড় করে দুলতে দুলতে তার দিকে এগিয়ে আসছে। জালটা ক্রমাগত বড় হয়ে উঠছে, পাঁচুকে টুপ করে তুলে নেবে নয়নমণিকেও। তারপর লালার সুতোয় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে আরো কঠিনভাবে। তারপর রসিয়ে রসিয়ে খাবে। তারপর তারপর ওই পোকাগুলোর মতো ঝুলবে প্রাণহীন দুটো দেহ, একসময় ফসিল হয়ে যাবে। পাঁচু নিজের দুটো হাত তোলার চেষ্টা করে পা জোড়াও। তারপর অজস্র দাঁত বের করে নয়নমণিকে জাপটে ধরে, ঠোঁটের কষ বেয়ে লালা ঝরে। এখন পাঁচুর শরীরে 4টে হাত, 4টে পা আর অজস্র আঙুল। মাকড়সাটা মাঝপথে থমকে দাঁড়ায়। ভালো থাকবেন।